লিওনার্দো দা ভিঞ্চি নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে মোনালিসা সেই রহস্যময়ী হাসি, তাই না? কিন্তু উনি তো শুধু একজন শিল্পী ছিলেন না, উনি ছিলেন আস্ত এক জীবন্ত ধাঁধা। তার উড়ন্ত যন্ত্রের ডিজাইন থেকে শুরু করে মানবদেহের নিখুঁত সব অ্যানাটমি, সবকিছুই যেন এক বিশাল রহস্যের অংশ। আর যদি বলি এই সব কিছুর চাবিকাঠি লুকিয়ে আছে তার লেখার এক অদ্ভুত ধরনের মধ্যে, চলুন আজ সেই রহস্যেরই পাঠোদ্ধার করা যাক। এই রহস্যের শুরুটা হয় তার নোটবুকগুলো থেকে। ভাবুন তো, হাজার হাজার পাতার নোটবুক, কিন্তু একটাও সোজা করে পড়া যায় না। তার সমসাময়িক জীবনীকার জর্জিও ভাসারি যেমনটা বলেছিলেন, লিওনার্ডোর লেখা বোঝাটা ছিল প্রায় অসম্ভব একটা কাজ, কারণ তার সমস্ত নোট, হ্যাঁ সব কিছুই আয়নায় দেখার মতো করে উল্টো করে লেখা। কিন্তু প্রশ্নটা হলো, কেন? ইতিহাসের অন্যতম সেরা একজন মানুষ কেন এমন অদ্ভুতভাবে লিখতেন? কিছু কি লুকাতে চাইছিলেন তিনি, নাকি এর পেছনে অন্য কোনো আরও গভীর কোনো রহস্য আছে? তার এই অদ্ভুত অভ্যাসটাই হয়তো তার চিন্তার জগতের আসল চাবিকাঠি। তো চলুন, তদন্তের প্রথম ধাপে আমরা লিওনার্দোর সবচেয়ে বিখ্যাত আর বিভ্রান্তিকর দিকটা দিয়ে শুরু করি, আর সেটা হলো তার সেই রহস্যময় হাতের লেখা। এই পদ্ধতিটাকে বলা হয় মিরর রাইটিং বা আয়না লিখন, মানে সোজা কথায় ডান থেকে বাম দিকে লেখা, যেখানে প্রত্যেকটা অক্ষরও উল্টো, ঠিক যেমন অ্যাম্বুলেন্সের সামনে লেখা থাকে, যাতে সামনের গাড়ির আয়নায় সোজা দেখা যায়। এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে একেবারে অপরিচিত না। পপ কালচারের অনেক উদাহরণ আছে, যেমন ধরুন দ্য শাইনিং সিনেমার সেই বিখ্যাত দৃশ্যটা, যেখানে আয়নার প্রতিবিম্বে রেড রম শব্দটা এক ভয়ঙ্কর অর্থ নিয়ে হাজির হয়। তাহলে লিওনার্দোর ক্ষেত্রেও কি ব্যাপারটা সেরকমই ছিল? নিছকই গোপনীয়তা, নাকি এর পেছনে অন্য কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা লুকিয়ে আছে? দেখুন, মনোবিজ্ঞানীরা এই ব্যাপারটা নিয়ে মূলত দুটো ভাগে বিভক্ত। একদল বলছেন এটা হলো পারসেপচুয়াল থিওরির খেলা, মানে আমাদের মস্তিষ্ক নাকি সব কিছুরই একটা আয়না, প্রতিবিম্ব বা ফোটো নেগেটিভ নিজের মধ্যে জমিয়ে রাখে, আর লেখার সময় ভুল করে সেই উল্টো ছবিটাই বেরিয়ে আসে। অন্যদিকে মোটর থিওরি বলছে, না, এটা কোনো ভুল বা বিভ্রান্তি নয়, বরং এটা শরীরের একটা স্বাভাবিক গতি। আর লিওনার্দোর ক্ষেত্রে এই মোটর থিওরিটাই সবচেয়ে বেশি খাটে, কারণ তিনি ছিলেন বাঁহাতি। তার জন্য বাঁ থেকে ডানে কলম ঠেলে নিয়ে যাওয়ার চেয়ে ডান থেকে বামে কলম টেনে আনাটা অনেক বেশি সহজ আর স্বাভাবিক ছিল। মানে যেটাকে আমরা একটা জটিল রহস্য বা গোপন কোড ভাবছিলাম, সেটা আসলে ছিল তার শরীরের জন্য সবচেয়ে সহজ আর কার্যকরী একটা কাজ। দারুণ ব্যাপার, তাই না? বেশ, তার লেখার কিভাবে থেকে এবার আমরা একটু নজর দিই কি লিখতেন সেই দিকে। আর এখানেই আমরা তার ভেতরের বিজ্ঞানী মানুষটার আসল পরিচয় পাব। লিওনার্দোর কাছে দুনিয়ার কোনো প্রশ্নই শুধু মুখের কথায় বা দর্শনে সীমাবদ্ধ ছিল না। সব কিছুকেই তিনি দেখতেন একটা অ্যানাটমিক্যাল প্রবলেম হিসেবে। মানে কোনো কিছুকে সত্যি সত্যি বুঝতে হলে তাকে আক্ষরিক অর্থেই কেটে দেখতে হবে, ঠিক যেমনটা তিনি করতেন মানবদেহ নিয়ে। তার সময়ের একটা অনেক বড় দার্শনিক প্রশ্ন ছিল, আচ্ছা, আত্মা থাকে কোথায়, হৃদয়ে নাকি মস্তিষ্কে? যখন বেশিরভাগ মানুষ এটাকে একটা আধ্যাত্মিক প্রশ্ন হিসেবে দেখছিলেন, লিওনার্দো তখন এর উত্তর খুঁজছিলেন অ্যানাটমির মধ্যে, মানব দেহের ভেতরে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তিনি মস্তিষ্কের এমন একটা জায়গার ধারণা দেন, যাকে তিনি নাম দিয়েছিলেন সেন্সো কমুনা বা সাধারণ ইন্দ্রিয়। আজকের দিনে আমরা হয়তো একে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ এর সাথে তুলনা করতে পারি। তার ধারণা ছিল এখানেই আমাদের সব ইন্দ্রিয়, মানে দেখা, শোনা, স্পর্শ, সব তথ্য এসে এক জায়গায় মেশে। আর তিনি বিশ্বাস করতেন এটাই হয়তো আত্মার আসল ঠিকানা। কিন্তু বিজ্ঞানের প্রতি তার এই গভীর টান, এই আবেশ শুধু নোটবুকের পাতার মধ্যেই আটকে ছিল না। এটা কালির গণ্ডি পেরিয়ে তার তুলির প্রতিটা আছড়ে ক্যানভাসে জীবন্ত হয়ে উঠেছিল। আর এটাই হলো আমাদের এই ধাঁধার শেষ অংশ, কিভাবে তার বৈজ্ঞানিক জ্ঞানগুলো সরাসরি তার বিখ্যাত সব শিল্পকর্ম তৈরি করেছিল। তার সবচেয়ে বিখ্যাত যে টেকনিক, সেটার নাম হলো স্ফুমাতো। এই শব্দটা এসছে ইতালীয় শব্দ ফুমো থেকে, যার মানে হলো ধোঁয়া। একবার ভাবুন তো, একটা ছবির ধারগুলো যেন ভোরের কুয়াশার মতো একে অপরের সাথে মিশে যাচ্ছে,
এই কৌশলে তিনি রঙের স্তরগুলোকে এমনভাবে মেলাতেন যাতে কোথাও কোনো স্পষ্ট লাইন বা বর্ডার থাকত না। এই কৌশলটা কিন্তু ভীষণ সূক্ষ্ম আর সময় সাপেক্ষ ছিল। চলুন দেখি কিভাবে কাজটা হতো। প্রথমে স্টেপ 1-এ তিনি একটা একরঙা বেস বা আন্ডারপেইন্টিং তৈরি করতেন। এরপর স্টেপ 2-তে তার ওপর খুব পাতলা প্রায় স্বচ্ছ রঙের আস্তরণ দিতেন, যাকে বলে গ্লেজ। এরপর আসত সবচেয়ে জরুরি অংশ, স্টেপ 3, নরম ব্রাশ বা এমনকি আঙুল দিয়ে প্রান্তগুলোকে এমনভাবে মিশিয়ে দিতেন যতক্ষণ না একটা ধোঁয়াশা রহস্যময় আবহ তৈরি হয়, যেমনটা আমরা স্টেপ 4-এ দেখতে পাচ্ছি। অপটিক্স আলোবিজ্ঞান আর অ্যানাটমির এই গভীর জ্ঞান, এই দুটো মিলেই তৈরি হয়েছিল স্ফুমতো কৌশল। আর ঠিক এই কারণে মোনালিসার ছবিতে কোনো স্পষ্ট তুলির আঁচড় খুঁজে পাওয়া যায় না, আর তার হাসিটাকেও এত জীবন্ত, এত অধরা মনে হয়। তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তার সেই উল্টো করে লেখা, আত্মার অবস্থান নিয়ে তার বৈজ্ঞানিক গবেষণা আর মোনালিসার ওই অদ্ভুত হাসি, এই তিনটে জিনিস যা বাইরে থেকে দেখলে একদম আলাদা মনে হয়, সেগুলো আসলে একই সুতোয় বাঁধা। তার আয়না লিখন ছিল তার শরীরের একটা স্বাভাবিক প্রকাশ, তার বিজ্ঞান ছিল সত্যকে জানার একটা নিরলস চেষ্টা, আর তার শিল্প ছিল সেই বৈজ্ঞানিক সত্যেরই বাস্তব রূপ। আসলে লিওনার্ডোর মনের মধ্যে শিল্প আর বিজ্ঞানের জন্য আলাদা কোনো ঘরই ছিল না। তার কাছে একটা সুন্দর ছবি আঁকা আর মানবদেহের গঠন বোঝা দুটোই ছিল প্রকৃতিকে জানার একই পথের ভিন্ন ভিন্ন দিক। তার দর্শনটা ছিল খুব সহজ আর স্পষ্ট। শিল্প হল সব ধরনের জ্ঞানের চূড়ান্ত প্রকাশ, আর সেই জ্ঞানের আসল চাবিকাঠি হল গভীর পর্যবেক্ষণ। লিওনার্ডোর আসল প্রতিভা ছিল প্রকৃতির এই একতা খুঁজে বের করার মধ্যে, শিল্প আর বিজ্ঞানের মেলবন্ধন দেখার মধ্যে। এখন প্রশ্নটা হলো, আমাদের চারপাশের জগতে, আমাদের নিজেদের জীবনে আমরাও কি এমন সংযোগ খুঁজে পেতে পারি?